রাজনীতির ডামাডোলে হাবুডুবু না খেয়ে এবার সজাগ হও সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে। ভক্ত বলছেন, ঠাকুর আপনি আগেকার একটি করাচাবুকে বলেছিলেন আমি একটা চ্যালেঞ্জ আনছি, এই সব সাধু গুরু মহান অবতারদের মধ্যে কেউ এগিয়ে আসুক, জনগণের মঞ্চে দাঁড়িয়ে সম্মুখে ভগবানকে সবার অবগতে আনুক। কোনো রকম চটকদার কথা, কর্মফল, অদৃষ্ট ভাগ্য, পূর্বজন্মের অভিশাপ ইত্যাদির দোহাই না দিয়ে চন্দ্র সূর্যের মতো প্রমাণ করুক। আমি আবার চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের সমস্ত সাধুগুরু মহানদের মধ্যে একজনও অন্তত ভগবানের সাথে যুক্ত হয়েছে এ কথা বলুক। ভগবানকে অনুভব করেছে, উপলব্ধি করেছে এমন একজন ব্যক্তি আমার সাথে এসে দেখা করুক। আমি প্রকাশ্যভাবে চ্যালেঞ্জ করছি, তারা আমাকে এসে সংবাদ দিক তারা ভগবানের দরজায় এসে পৌঁছেছে। তাদের কাছে ভগবানের দরজার সেই সন্ধান আমি চাই, তারা আসুক। ঠাকুর, কয়েকজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি আপনার এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনার কাছে আসতে চায়। কয়েকদিন আগে তারা আমাকে একথা জানিয়েছে, তাদের আনবো কি? ঠাকুর বলছেন, বলো কি, এতদিনে তাহলে সারা মিলল? তবে একটা কথা, তাদের জিজ্ঞাসা করে এসো তো, তারা তাদের শাস্ত্র বা তত্ত্ব যেভাবে বুঝেছে, ভগবত দর্শন যেভাবে করেছে, তাদের সেই মত পথ বা ধারা দিয়ে সমাজ সংশোধনের কাজে তারা কতটা সাহায্য করতে পেরেছে। ভক্ত বলছেন, না না, তাদের ভগবত দর্শন হয়নি। তারা নানা শাস্ত্র গ্রন্থ পাঠ করে ভগবান, দেবতা ইত্যাদি সম্বন্ধে আলোচনার মাধ্যমেই তাদের সত্যতা যাচাই করতে চায়। আপনার কাছে নিয়ে এলেই আপনি বুঝতে পারবেন। ঠাকুর বলছেন, ও দর্শন হয়নি, এখনও পঠন পাঠন যাজনেই রয়ে গেছে, তবে তো সেই শূন্যেই হারা উদ্দেশ্যেই ঘুরে বেড়াচ্ছে। এর আবার সত্যতা যাচাই করবে কি? তাদের মোকাবিলার বাহাদুরিটা কোথায়? তারা কি শুধু কথার প্যাচে ফেলে জব্দ করতে চায়, না কথা দিয়ে কিছু কাজও করাতে চায়, সমাজের পরিবর্তন আনতে চায়? যদি তা চেয়ে থাকে, তবে কতজনকে পরিবর্তনে এনেছে, সমাজের কতটুকু গঠনমূলক পরিবর্তন করেছে, তারা আগে তার সংবাদ আমাকে জানাও। এখানে আসার আগে তারা যেন নিজেদের বিবেচনার সাথে কিছুটা অন্তত মোকাবিলা করে নেয়, তারপর যেন আমার সাথে মোকাবিলা করতে আসে। যখনই তুমি বলেছ কয়েকজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি মোকাবিলা করতে চায়, তখনই আমি বুঝে নিয়েছি তারা তথাকথিত শাস্ত্র আর উবাচর কথা পাঠ করে কতগুলো কথার ফাটকা খেলা শিখেছে, যেগুলোর এখানে কোনো প্রয়োজনীয়তা নেই, কেবলমাত্র জটিলতা আর আবিলতা বাড়ানো ছাড়া। আসল বস্তু ছেড়ে দিয়ে তাদের ফাটকার খেলায় কথার নাচানাচিতে নাচতে হবে নাকি? কাজ না থাকলেও কাজ দিয়ে বসিয়ে রাখা যায়, কাজ দেখানো যায়। জানো তো, বুড়ো দাদু নাতিকে নিজের একগোছা দাড়ি ছিঁড়ে দিয়ে আর একখানা 100 টাকার নোট দেখিয়ে বলল, তুই যদি এই দাড়িটাকে সিধে করতে পারিস, তবে তোকে এই 100 টাকা পুরস্কার দেব। নাতি তো খুশি মনে বসে গেল দাড়ি সিধে করতে, কিন্তু খুশি তার বেশিক্ষণ রইল না। একই কাজ রে বাবা, সকাল থেকে সন্ধ্যা হলো, ক্রমে সূর্যাস্ত হয়ে গেল, নাতি গেল গলদঘর্ম হলে কি হবে? দাড়ি আর সিধে হয় না, পণ্ডশ্রমই সার। টানলে সিধে হয় ঠিকই, কিন্তু ছেড়ে দিলেই আবার যে কে সেই কুচকানো অবস্থা। নাতি তখন বুঝতে পারলো বুড়ো দাদু তাকে ঠকিয়েছে। শেষ পর্যন্ত সে করলো কি, রাগে দিক জ্ঞানশূন্য হয়ে ওই ছেঁড়া দাড়ি ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। যারা শাস্ত্রগ্রন্থ পাঠ করে পুঁথিগত বিদ্যার দ্বারা ও সত্যে উপনীত হতে চায়, তাদের কথাগুলো শেষ পর্যন্ত ব্যর্থতাই পর্যবেসিত হয়। ঠিক ওই দাড়ি সিধে করার মতো। যতক্ষণ পর্যন্ত নানা শাস্ত্রবাক্য উদ্ধৃত করে কথার মার প্যাচে যুক্তির জালে বিপক্ষকে নাজেহাল করতে করতে একেবারে কুপকাত করে ফেলা যায়, ততক্ষণ একটা সূক্ষ্ম বাহাদুরি মনের কোণে খেলা করতে থাকে। কিন্তু কথা যেই শেষ হলো, তারপর কিন্তু সেই পূর্বের অবস্থা। শাস্ত্রবাক্যগুলো রইল শাস্ত্রগ্রন্থে, আর নিজে যে ফাঁকা, সেই ফাঁকা। তখন যদি জিজ্ঞাসা করা যায়, পুঁথির শাস্ত্র তো অনেক উদ্ধৃত করলে, তুমি নিজে কি পেলে?
তোমার নিজের কিছু আছে কি? তখন অধবদন হয়ে থাকা ছাড়া আর উপায় নেই। কারণ বলবে কি, নিজের তো কিছুই নেই, সবই ধার করা বিদ্যা। সেই দাঁড়ির পূর্বেকার অবস্থা। তবুও এই সিধে করার কাজে সবাই ব্যস্ত। সিধে করতে না পারলেই দোষ। মোকাবিলা যারা করতে আসবে বলেছে, তারা তো পরেই কতগুলো মতের কথা বলবে। কোন শাস্ত্র, কোন মত, কোন পথ, কোন ধারা আছে, বৈষ্ণব শাস্ত্রে কী বলেছে, তন্ত্রশাস্ত্রে কী বলেছে, সেই বর্ণনা, বহু নামকরণ, বহু নামানামি আছে। তাতে আসল ফেলে একেবারে অনেক লতায় পাতায় চলে যেতে হয়। সেগুলো কেন, কিসের জন্য, এদের কতটুকু প্রয়োজন আছে, তারও কোনো প্রমাণ নেই। কিন্তু এমন সব কার্যকলাপ, পথ পদ্ধতি, মাকারাদি থেকে শুরু করে এমনভাবে রয়েছে, সেগুলো বলতে গেলে বলেই থেকে যাচ্ছে। সুরাহা আর হচ্ছে না। আর সুরাহা হচ্ছে না বলেই আজকের সমাজে বেশিরভাগই দিশেহারা, পথহারা হয়ে আছে। দিকভ্রান্তের মতো সবাই গোলক ধাঁধায় ঘুরছে, প্রকৃত পথের সন্ধান আর পাচ্ছে না। তোমাদের মুখেই শাস্ত্রের কথা শুনেছি, এক অন্ধ নাকি অপর এক অন্ধকে চালায়। আজকের সমাজে শাস্ত্রজ্ঞদের অবস্থা হয়েছে ঠিক তাই। একজন অন্ধ আর একজন অন্ধ কর্তৃক পরিচালিত হচ্ছে, আর ভুলের ঘূর্ণিপাকে পড়ে হাবুডুবু খেয়ে মরছে। কারণ সত্যদৃষ্টি তো কারও নেই। যার সত্যদৃষ্টি নেই, সে আবার সত্যের দিগদর্শন করাবে কি করে? মোকাবিলা করা তারই সাজে যে পরিবর্তন করতে পারবে, ধীরে ধীরে পরিবর্তনের পথে নিয়ে যেতে পারবে। আজকের শাস্ত্রের বেশিরভাগ কথাগুলো তামাক আর পান খাওয়া গল্পের আকারেই আছে। প্রমাণে বেশি খুঁজে পাওয়া যায় না, তাই গল্পগুচ্ছের মতো গল্পেই এগুলো চলছে। কিন্তু আমি কোনো গল্প কথায় চলি না, আমি অত্যন্ত বাস্তববাদী। যারা আমার কাছে আসতে চায় তাদের গিয়ে আমার কথাগুলো জানাও, তারপর আমি মোকাবিলায় রাজি আছি। ভক্ত বলছেন পরের দিন এসে, ঠাকুর, যারা মোকাবিলা করতে আসবে বলেছিল, তাদের আমি আপনার কথাগুলো সব খুলে বলেছি। আপনার কথা শোনার পর তারা বেশ একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। আপনার কাছ থেকে গিয়েছি শুনে প্রথমেই তারা বলল, আমরা বহু শাস্ত্র পাঠ করেছি, তার মর্মার্থ উপলব্ধি করেছি। আপনাদের ঠাকুর তো শাস্ত্রের সব কথা গ্রহণ করছেন না, সংস্কার বলে উড়িয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, কতটা আমি সংস্কার বলে বর্জন করছি আর কতটা সত্য বলে গ্রহণ করছি, ভালো করে বুঝিয়ে বলেছ তো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, আমরা আপনার ভাষণের টেপ রেকর্ড, বই, কড়াচবক ইত্যাদি নিয়ে গিয়েছিলাম। তাদের সব শুনিয়েছি এবং খোলাখুলিভাবে আলোচনা করেছি। তাদের অহংকার, তারা অনেক গ্রন্থ পাঠ করেছে এবং কাব্যতীর্থ, ব্যাকরণ তীর্থ ইত্যাদি উপাধি লাভ করেছে। সুতরাং শাস্ত্র সম্বন্ধে তাদের বক্তব্যই একমাত্র গ্রহণীয়। আমরা বিনীতভাবেই আপনি আমাদের যেসব কথা তাদের জানাতে বলেছিলেন সব কিছু জানালাম। আপনার কথাগুলো শোনার পর দেখি দু একজন মাথা নাড়তে শুরু করেছে। কথা তো ঠিকই, আমরা যে মোকাবিলা করব, আমরা কতটুকু কাজ করেছি, সমাজের কতটা উপকার করতে পেরেছি, কতটা জটিলতার হাত থেকে সমাজকে রক্ষা করতে পেরেছি, কিছুই তো পারিনি। আজকের সমাজের জটিলতা, কুটিলতা তো রয়েছে। যদি বলি সাধনা দিয়ে মুক্ত করতে চাই, তবে সেই সাধনার জোর কোথায়? তিনি তো অত্যন্ত বাস্তববাদী, সঠিক উত্তর চেয়েছেন। এটা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়, আমরা তো সেভাবে নামিনি। ঠাকুর, যারা আপনার চ্যালেঞ্জের মোকাবিলা করতে চেয়েছিল, এখন দেখছি তাদের সেই উৎসাহে ভাটা পড়ে গেছে। তারা বলছে, না, যাব না, গেলে আমাদের অনেক কথা শুনতে হবে। আমরা সেভাবে প্রস্তুত নই। আমরা শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী অর্জন করেছি, কিন্তু তার সাথে মোকাবিলা করার মতো সেইভাবে প্রস্তুত হইনি। ওরা আর আগের মতো আসতে চাইছে না, মোকাবিলার কথাটা তারা আর বলছে না। এখন তারা আপনার সামনে বসে কিছু আলোচনা করতে চায়, শুনতে চায়। এখন আপনি যদি অনুমতি দেন, তবে তাদের নিয়ে আসতে পারি। ঠাকুর বলছেন, ঠিক আছে, আসতে যখন চেয়েছে তখন অবশ্যই তাদের নিয়ে আসবে, তবু আসুক। ভক্ত বলছেন, আগে কবে আনবো? ঠাকুর বলছেন, 2-3 দিনের মধ্যে একদিন নিয়ে এসো। ভক্ত বলছে, 3 দিন পরে। ঠাকুর, আপনি যাদের আসতে অনুমতি দিয়েছিলেন তারা এসেছে, আপনার সাথে 2-1টি কথা বলতে চায়। ঠাকুর বলছেন, হ্যাঁ হ্যাঁ, তাদের নিয়ে এসো। ভক্তটির সঙ্গে 3-4 জন ভদ্রলোক এলেন শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে। এদের মধ্যে একজন এই মুখপাত্র হয়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলতে লাগলেন।
ভদ্রলোক বললেন, আমরা আপনার সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। আপনার দর্শন ও চিন্তাধারার সঙ্গে আপনার শিষ্য ও অনুগতদের মাধ্যমে কিছুটা পরিচিত হয়েছি। আপনি আমাদের উদ্দেশ্যে যেসব কথা বলেছেন আমরা তা শুনেছি, তাই আসতে দ্বিধাবোধ করছিলাম। তবে আপনি দয়া করে আসতে অনুমতি দিয়েছেন, তাই এসেছি। ঠাকুর বলছেন, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ভদ্রলোক বলছেন, আগে আমাদের আপনি করে বলবেন না, তুমি করেই বলুন। ঠাকুর বলছেন, আচ্ছা বেশ। আমি সহজ সরল মানুষ, সহজ পথে হাঁটি, সহজ কথা বলি, সহজ লোক নিয়ে চলি। শাস্ত্রের জটিল পথে তো যাইনি, তাই জটিলতার জালেও ধরা পড়িনি। তোমাদের শাস্ত্রগ্রন্থের সেই সব কথা আমাকে শোনাও। শাস্ত্রে অনেক জটিল কথা, উচ্চাঙ্গের কথা আছে তো, যেগুলো সহজ সরল লোকের আওতার বাইরে, তারা সেগুলোর নাগাল পায় না। তোমরা নিশ্চয়ই সেই সব দিকে নাগাল পেয়েছো। আমার এখানে অনেক অজ্ঞ লোক আসে, তারা যদি সেসব দিকের সন্ধান পায়, ওইসব উচ্চ মার্গের স্বাদ গ্রহণ করতে পারে, তবে হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবে। এখন বলো তো, তোমরা নাগাল কিছু পেয়েছো? ভদ্রলোক বলছে, আগে না, নাগাল তো কিছু পাইনি। আমরা নানা শাস্ত্র নিয়ে, তত্ত্ব নিয়ে পণ্ডিত শাস্ত্রজ্ঞদের সাথে আলোচনা করি, ইত্যাদি করি। ঠাকুর বলছেন, ও, দেশ ভ্রমণে যাওয়া হয়নি, শুধু মানচিত্র নিয়ে বসে আছো। কিন্তু যে মানচিত্রটা নাড়াচাড়া করছো, তার ভৌগোলিক সত্যতা সম্বন্ধে প্রমাণ পেয়েছো কি? ভদ্রলোক বলছেন, আগে কথাটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন কি? ঠাকুর বলছেন, বুঝতে পারলে না? আচ্ছা শোনো, মানচিত্র জানো তো, যেগুলো দেখে দেখে ভূগোল, ইতিহাস ইত্যাদি পড়ানো হয়, এইসব মানচিত্রগুলো পাঠ করলেই তো আর প্রকৃত দেশ ভ্রমণ হয়ে যায় না। পৃথিবীর কোথায় কি আছে, কোন পথে গেলে তাদের নাগালে মিলবে, এসবের সন্ধান মানচিত্র দেখে পাওয়া যায়। মানচিত্রের সঠিকতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা সেসব জায়গায় গেছে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, তারাই মানচিত্রগুলো অন্যদের বোঝার সুবিধার জন্য তৈরি করেছে। সেই সব মানচিত্রতে যেখানে যেখানে যেসব পাহাড়, পর্বত, নদী, সাগর, শহর, জঙ্গল, মরুভূমির কথার উল্লেখ আছে, বা পৃথিবীর যেসব ভৌগোলিক, ঐতিহাসিক, প্রাকৃতিক, রাজনৈতিক বৃত্তান্তের ইঙ্গিত আছে, সব ঠিক ঠিক প্রমাণে আছে। মানচিত্রের সেই সব ইঙ্গিত ধরে ধরে এগিয়ে গেলে সেই বস্তুর নাগাল পেয়ে যাবে। এতে তো কোনো ভুল নেই, এটা স্বীকার করো তো? ভদ্রলোক বলছে, আগে হ্যাঁ, তা করি। ঠাকুর বলছেন, তোমরা যে জগতের মানচিত্র নিয়ে বসে আছো, তা কি সেই রকম প্রমাণে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য, যার সাহায্য নিয়ে ঠিক পথে ঠিক পথে এগিয়ে যাওয়া যায়? তোমরা বা তোমাদের পরিচিত কেউ কি তার সত্যতা সম্বন্ধে প্রমাণ পেয়েছো? ভদ্রলোক বলছেন, আগে হ্যাঁ, আমরা যা বলি তা সবই শাস্ত্রের কথা, প্রমাণিত সত্য। ঠাকুর বলছেন, শাস্ত্রের কথাগুলো যে প্রমাণিত সত্য কি করে জানলে? কি প্রমাণ তুমি পেয়েছো বলো? ভদ্রলোক বলছেন, আগে এই সমস্ত শাস্ত্র, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, ভাগবত, উপনিষদে যেসব অবতার মহাপুরুষদের জীবন কথা আছে, তাদের জীবনীর মধ্য দিয়েই প্রমাণ পেয়েছি। ঠাকুর বলছেন, সেটা তো মুষ্টিমেয়, কোটিতে গটিক ঘটনা তো চলে গেছে, সবই তো অতীতের ঘটনা। এত কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজনের কথা মাত্র বলা হয়েছে, সেটা কি প্রমাণে ফেলা যায়? প্রমাণিত হলে ঘরে ঘরে থাকবে। এক বাড়িতে না হোক আর এক পাড়ায় অত্যন্ত একজন তো থাকবে। আধ্যাত্মিক জগতের, অন্তর্জগতের ভৌগোলিক প্রমাণটা বাস্তব ক্ষেত্রে কোথায়? স্বর্গ, নরক, পাপ, পুণ্য, দর্শন, অনুভূতি ইত্যাদির মানচিত্র স্বরূপ যে শাস্ত্র গ্রন্থগুলোকে তোমরা তুলে ধরছো, তার সত্যতার প্রমাণটা বাস্তব ক্ষেত্রে কি করে দেব বা দেখাবো? আর দেখাতে না পারলে সেটা যে আমি সকলকে বাস্তবে বুঝিয়ে দেব, তা তো পারছি না। শুধুমাত্র যে কথাগুলি অতীতে বলা হয়েছে সেগুলো এনে ফেললে তো চলবে না, প্রমাণিত হতে হবে তো। ভদ্রলোক বলছেন, আগে তাহলে তো বলতে হয় সেরকমভাবে প্রমাণিত হয় না। ঠাকুর বলছেন, এই যে তোমাদের গ্রন্থে রয়েছে বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ হলো, তার শর্ত কি ছিল? যে মেয়ে লোহার মটর সিদ্ধ করতে পারবে তার সাথেই লক্ষিন্দরের বিবাহ হবে। শতেক মেয়ে চলে গেল, আর কেউ আর লোহার মটর সিদ্ধ করতে পারে না। শেষকালে বেহুলা
পারলো আর তার সাথেই লক্ষিন্দরের বিবাহ হলো। এখন শত শত জনের মধ্যে একজন যদি পারে সেটা প্রমাণে আসবে না। যদি বলা হয় যে মেয়ে সতী একমাত্র সেই পারবে লোহার মটর সিদ্ধ করতে, তাহলে ভারতবর্ষের যত মেয়ে সব অসতী, একমাত্র বেহুলাই সতী, এরকম বিচার করলে তো মহা মুশকিল। এখন যদি শাস্ত্র অনুযায়ী লক্ষিন্দরের মতো ছেলেদের সাথে সম্বন্ধ করতে হয় আর ভারতবর্ষের সব মেয়েদের লোহার মটর সিদ্ধ করতে হয়, তাহলে কি তারা পারবে? তাহলে কি অবস্থা দাঁড়াবে? তাছাড়া লোহার মটর কখনো সিদ্ধ হয় কি না সে সম্বন্ধেও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। শতকরা 99 জনই যদি তা না পারে, তবে একজন পেরেছে না কৌশলের আশ্রয় নিয়েছে সেটাই প্রশ্ন। এ নিয়ে দ্বন্দ্ব থেকে যায়। যা সত্য তা নিয়ে কখনো দ্বন্দ্ব দেখা দেয় না। মানচিত্রের সত্যতা নিয়ে কারো মনে দ্বন্দ্ব আসে না। যদি কখনো সে দ্বন্দ্ব জাগে তবে বুঝতে হবে মানচিত্রটাই ভুল। নিজেদের কার্যসিদ্ধির জন্য অনেক সময় দেখা যায় অনেকে প্রতিপক্ষকে ভুল মানচিত্র দিয়ে বা মানচিত্রের ভুল ব্যাখ্যা করে বিপদে চালিত করে। আজকে ধর্ম নিয়ে সেটাই চলছে। সুতরাং যে কথা ভিত্তিহীন অবান্তর, সেই কথা সেই অবস্থার সহজ সরল জনগণের উপরে, জনমানুষের উপর চাপিয়ে সমাজকে বিভ্রান্ত করে লাভ আছে কি? কি হে মোকাবিলা কারিগণ, বলো না, চুপ করে গেলে কেন? ভদ্রলোক বলছেন, আগে আমাদের আর লজ্জা দেবেন না, আমরা আমাদের ত্রুটি বুঝতে পেরেছি। ঠাকুর বলছেন, তোমাদের মতো আরও অনেকের কাছে শাস্ত্রের অনেক কথাই তো শুনেছি, তার থেকেই বলছি। শাস্ত্রের যেসব কথা আছে, অনুভূতি, দর্শন, সিদ্ধি, মুক্তি, নির্বাণ, তার সাথে আনুষঙ্গিক ব্রহ্মচর্য, সংযম, নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল ভোগ, বিরাগ, সম দম, উপরতি, তিতিক্ষা, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, বিধি, নিয়ম, ব্যবস্থা ইত্যাদি, এবং এগুলির পরিপ্রেক্ষিতে যেসব কথা আছে, যদি এগুলো প্রমাণ সাপেক্ষ হয় তবে বুঝতে কারো অসুবিধার কিছু নেই। প্রমাণে থাকলে দেশবাসী আপনিই মেনে নেবে, কিন্তু প্রমাণে তো নেই। তখন হয়তো কেউ কেউ বলবে বিশ্বাসে আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু শুধুমাত্র বিশ্বাসে আছে বললেই তো হবে না। যে বিশ্বাসের উপরে যুক্তি নেই সেটা সমাজে চলে না। বিশ্বাসের মতটা প্রমাণে আনলে তবেই বিশ্বাসে আসবে। বিশ্বাস করার মতো পরিবেশ সৃষ্টি করেই বিশ্বাস আনতে হয়। তুমি যে মরবে এটা তো তুমি জানো, এটাও কিন্তু জোর দিয়ে বলতে পারছো না যে তুমি মরবেই। মানুষ যে মরণশীল, মৃত্যুই তার প্রমাণ। হ্যাঁ, আমি মরবো, এই কথাটাও যেন অন্তরের কোটর থেকে বেরোচ্ছে না, বাইরে থেকে বের হওয়া দরকার, তাই যেন বেরিয়ে যাচ্ছে। একেবারে প্রত্যক্ষ সত্য, ধ্রুব সত্যকেও স্বীকার করতে, বিশ্বাস করতে যেখানে এত দ্বিধা, সেখানে দ্বন্দ্ব সন্দেহ থাকলে তো বিশ্বাস কেউ করবেই না। সূর্যকে স্বীকার করতে তো কারোর কোনো দ্বন্দ্ব নেই। সূর্যের সত্যতা সম্বন্ধে বোঝানোরও প্রয়োজন হয় না, তাকে জীব মাত্রেই একইভাবে গ্রহণ করছে। যেটা স্বতঃসিদ্ধ তাকে বোঝাবার প্রয়োজন হয় না, আপনিই তার স্ফুরণ হয়। তোমাদের শাস্ত্রের ওইসব অনুভূতি, দর্শন, সিদ্ধি, মুক্তির নাগাল পেয়েছো কি? ভদ্রলোক বলছে, আগে না, আগেই তো বলেছি নাগাল পাইনি, শুধু আলোচনাতেই আবদ্ধ আছি। ঠাকুর বলছে, নাগাল পাওনি? কিন্তু সেই বোল নিয়ে এসেছো। কিছু মনে করো না। বোলটা কীরকম জানো? যখন ঢাকায় ছিলাম চারপাশে ছিল মিলিটারি ক্যাম্প, সেখানে চা, পান, চানাচুর, ফল ইত্যাদি যারা বিক্রি করতে আসতো তারা সবসময় মিলিটারি ক্যাম্পের আশেপাশেই থাকতো। এখন হয়েছে কি, সাহেবদের কাছে কাছে থাকতে থাকতে ওরাও কিছু কিছু ইংরেজি শিখে ফেললো আর তাই বলতে আরম্ভ করলো। টকিং, সেলিং, বাইং ইত্যাদি। ওরা বলছে সাহেব, টেক টেক টেক। আমরা পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। চীনাবাদামওয়ালা বলছে ফ্রাই ফ্রাই ফ্রাই। ওরা যে ইংরেজি বলছে ওরা নিজেরাও কিন্তু জানে না ওরা কি বলছে, শুধু শব্দগুলো বলে যাচ্ছে। কোন শব্দ কার সঙ্গে যুক্ত হবে, কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে তাও জানে না, কিন্তু শুনতে শুনতে সাহেবদের কথাগুলো অন্যদের বলে চলেছে। সাহেব একজন ফল বিক্রেতাকে বলেছে ইউ আর মাই সার্ভেন্ট, সেও তাই শিখে নিয়েছে। আর একজন ভদ্রলোককে সে বানানা নিয়ে বলছে
ইউ আর মাই সার্ভেন্ট। সেই ভদ্রলোকটি তো তাকে মারতে এসেছে, সেই ফলওয়ালা তো বুঝতেই পারছি না ভদ্রলোক তাকে কেন মারতে এলো। সাহেব তো তাকেও বলেছে, তখন সে তো কিছু বলেনি। আজকের দিনের শাস্ত্রবাক্য আওড়ানো হলো অনেকটা সেই রকম। সঠিক প্রয়োগ জানে না, ব্যবহার জানে না, কিন্তু শাস্ত্রের শব্দগুলো তুলে এনে যেখানে সেখানে ব্যবহার করা হচ্ছে, ঠিক চানাচুর বিক্রি করার মতো। তখনকার পরিবেশের পরিপ্রেক্ষিতে সেই শব্দগুলির কী প্রয়োজন ছিল, কী অর্থে সেগুলি ব্যবহৃত হতো, এদের পরস্পরের মধ্যে সঙ্গতি ছিল কি না, বিনিময় হয়েছিল কি না, এখন এদের প্রয়োগ করে এর অর্থকে পরিবর্তিত করে ফেলেছি কি না, এসব না জেনেই তোমরা তার অপপ্রয়োগ করে চলেছ। সেই কথাটা আগেও বলেছি, এখনও বলছি। ৫,০০০ লোকের শোভাযাত্রার পুরো ভাগে ধ্বনিত হচ্ছে, পতিতে তাড়িতে হবে তারিণী। সেই কথাটি শোভাযাত্রার শেষ ভাগে বিকৃত হতে হতে গিয়ে দাঁড়ালো ২৫শে তারিখে হবে বারুণী। কোথায় পতিতে আর কোথায় ২৫শে, কোথায় তারিণী আর কোথায় বারুণী। চিন্তা করে দেখো তো, শব্দ ও অর্থের কি দারুণ বিকৃতি। আজকের শাস্ত্রবাক্যের অবস্থাও হয়েছে অনেকটা সেই রকম। হাজার হাজার বছর আগে কি অবস্থায়, কি পরিবেশের পরিপ্রেক্ষিতে শাস্ত্রবাক্যগুলো ব্যবহৃত হয়েছিল, একজনের চিন্তাধারায় সেগুলো কতটা বিকৃত হয়েছে, আসল ব্যাখ্যা আদৌ আছে কি না তার বিচার করে দেখতে হবে। তোমাদের ব্যাখ্যায় উপাজ ভাষ্য আর টিকা টিপ্পণীতে হয়তো এমন হয়ে গেল, আসল থেকে এমন সরে গেল যে তখন হয়তো সবাই বলতে শুরু করেছে ২৫শে তারিখে হবে বারুণী। তোমরা যে আমার সাথে মোকাবিলা করতে এসেছো, আমাকেও তো দেখতে হবে তোমরা যেটা বলছো তাতে তোমরা কতটুকু আছো। আমি যা বলি সেই কথাতে থেকে সেই ধারায় কাজ করি, কাজ করাই, উড়িয়ে টেনে নিয়ে আমি কোনো কাজ করি না। আর তোমরা কি করছো? তোমরা তো শাস্ত্রের কথাগুলো টেনে নিয়ে এসে উগড়িয়ে ফেলছো, কিন্তু সে কথাগুলো বুঝে কোনো কাজ করছো না। নিজেদের বুকে টোকা দিয়ে বলো দেখি, যা বলছো তোমরা তাই করছো কি না। মনে করো এক জায়গায় গেছো তোমরা, কাপড়ের আঁচলে ধুলো লেগেছে, ঘরের মাঝে একজন ভদ্রলোক বসে আছেন, সেখানে গিয়ে আঁচলের মধ্যের ধুলোগুলো ঝেড়ে দিলে, সকলের চোখে ধুলো লাগলো, সকলে চোখ বুজে ফেললো। মানুষ পরিষ্কার হয়ে ঘরে আসে, তুমি ধুলো নিয়ে ঢুকলে আর ধুলো ছিটিয়ে দিয়ে ভাবলে সকলের চোখ তো বন্ধ করে দিলাম। এটা মূর্খতা আর বাচালতা ছাড়া আর কিছুই নয়, অনেকটা ঠকবাজির তুরুপের খেলার মতো। আসলে ভিতরে কিছুই নেই, বাইরে নানা রং বেরঙের বাহার। এইসব করে অজ্ঞানের অন্ধকারে মানুষের সত্য দৃষ্টিকে আচ্ছন্ন করে রাখা হয়, আর কিছুই নয়। এরকম ভানুমতির খেলা অনেকেই খেলে। আমি যে কথা বলছি তাতে ধুলো ছিটিয়ে যাদের অন্ধ করে রাখা হয়েছে তাদের চোখ খুলে দেওয়ার জন্যই আমার প্রচেষ্টা। আমি সকলের চোখ খুলে দিয়ে প্রকৃত সত্যকে দেখিয়ে দিয়ে যেতে চাই। যে কোনো ব্যক্তির কথাই আমরা মেনে নিতে রাজি যদি প্রমাণ দিতে পারে। প্রমাণবিহীন গল্প কল্পনা কেন মানব? প্রমাণের কথাই একমাত্র গ্রহণযোগ্য, অন্য কোনো কথাই গ্রহণযোগ্য নয়। যে কথায় নিজে থাকবে না, যে কথা অনুযায়ী কাজ করতে পারবে না, সেটা বলবে না। বুঝতে পেরেছ মোকাবিলাকারী ব্যক্তিগণ? এখন বলো, তোমরা কি করতে চাও? শাস্ত্রের কোন রহস্যের তো তোমরা নাগাল পাওনি? একটাতেই তো মাইনাস হয়ে গেলে। ভদ্রলোক বলছেন, আপনাকে একটু খোলাখুলি জিজ্ঞাসা করি, আপনি যে কাজ করছেন বা করাচ্ছেন সেটা আপনি কিসের কাজ করাচ্ছেন? আপনার বেদ কোথায়? ঠাকুর বলছেন, আমার বেদ আমার মুখে, এই অনন্ত বিশ্ব প্রকৃতিতে। তোমাদের বেদ ভগবানের মুখ দিয়েই হোক বা অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে হোক বেরিয়েছে, তো হয়তো শিবের মুখ দিয়ে বেরিয়েছে, তখন তুমি বলতে পারো শিব তো ভগবান, আপনি তো মানুষ। দেখো, আমি শিবকে মানুষই জানি, সে বিবাহাদি করেছে, সন্তানাদি হয়েছে, ঘর সংসার করেছে, বলতে পারা যায়। একজন ক্ষমতাসম্পন্ন নেতা, একজন মহামানব। আমার তো তাতে আপত্তি নেই। প্রথমে তো বীজই ছিল, তারপর বৃক্ষ হয়েছে।
আমরাও তো কেউ বীজ কেউ অঙ্কুর, আমাদেরও ফেলতে পারবে না। আমরা যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছি সবাই একই স্কুলের ছাত্র, কেউ বীজ কেউ অঙ্কুর, কেউ চারা গাছ, কেউ মহীরুহ। সুতরাং কে বড় কে ছোট তা নিয়ে আলোচনা করারও প্রয়োজন নেই। কত হাজার বছর আগে শিব ছিলেন, তার কোন অঙ্গ থেকে বেদ বহির্গত হয়েছিল এখন কি আর তা প্রমাণে পাওয়া যায়? সর্বদাই প্রমাণটা দেখতে হবে, প্রমাণ আছে কিনা জানতে হবে। একটাই প্রমাণ পাওয়া গেল আর প্রমাণ নেই একথা বলা যায় না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। ভদ্রলোক বলছেন, কি বলবো, আপনি তো সবই বলে দিলেন। আপনি তো দেশের ও দশের মঙ্গলার্থে কাজ করে চলেছেন। আপনার অনেক মিটিং শুনেছি। দেশের বর্তমান রাজনীতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। এখন চারিদিকে যা চলছে দয়া করে সে সম্বন্ধে একটু কিছু বলুন। ঠাকুর বলছেন, আমি এ নিয়ে আলোচনা করতে চাই না। বহু মিটিংয়ে আমি বলেছি, রাজনৈতিক রঙ্গমঞ্চে এখন কুস্তি চলছে, চলুক। সেই কুস্তিতে ওকে চিৎ করছে, ও একে চিৎ করছে, এ সম্বন্ধে অগ্রিম কোনো মন্তব্য করতে চাই না। সর্বপ্রকার রাজনৈতিক দলের লোক এখানে আছে, সুতরাং রাজনীতি নিয়ে আলোচনা না করাই ভালো। ভদ্রলোক বলছেন, এরকম চলছে কেন? ঠাকুর বলছেন, রাজনীতি কজন করছে বলতে পারবো না, তবে দুর্নীতিই বেশি করছে। প্রকৃতপক্ষে রাজনীতি করলে কেউ কোনো রকম করতে পারে না। তাই বলছি, আমরা সবাই দুর্নীতিই করছি। রাজনীতি যদি সঠিক পথে সঠিকভাবে করা হতো তবে দেশের অবস্থা সম্পূর্ণ অন্যরকম হতো। সত্যিকারের দেশপ্রীতি জাগলে চেহারা কি এরকম হয়? এখন চারিদিকে দেশপ্রীতিরই অভাব দেখতে পাচ্ছি। ভদ্রলোক বলছেন, এর কি আর সুরাহা হবে না? ঠাকুর বলছেন, হবে না একথা বলা চলে না, দেশপ্রীতি জাগলেই হবে। বেদে যে সাম্যের গান, সাম্যের নীতি, সাম্যের সুর আছে তা সবার মধ্যে জেগে উঠলেই অবস্থার আমূল পরিবর্তন হবে। বেদের সেই সাম্যের গান কোথায়? সেই সাম্যনীতি কোথায়? বেদনীতির বদলে আজ চতুর্দিকে দেখতে পাচ্ছি ভেদনীতি। আমরা দুর্নীতির মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। আমি বারবার চেষ্টা করছি বেদের ধর্ম প্রকৃত ধর্ম সমাজে প্রতিষ্ঠা করতে, যা সব কিছুকে ধারণ করে রাখে, তাই তো ধর্ম। যে ধর্ম সমাজকে ধরে রাখতে পারছি না সেটা ধর্ম নয়। যে ধর্ম সমাজকে ধরে রাখতে পারবে বেদের, সেই ধর্ম সংস্থাপনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কোনো শাস্ত্রের মতবাদ বা কোনো কিংবদন্তি নিয়ে আমি আলোচনা করছি না। এখন একমাত্র আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত আমরা অন্নহীন, বস্ত্রহীন, আশ্রয়হীন অবস্থায় চলেছি। এক কথায় চরম দারিদ্র্যের মুখে, অভাবের মুখে আমরা যেন রাহুগ্রস্ত হয়ে একটি করে দিনাতিপাত করছি। এই দুর্দশাগ্রস্ত সমাজকে অভাবের করাল গ্রাস থেকে কিভাবে মুক্ত করা যায়? সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টা তাই হওয়া উচিত। বেদ বলেছে, একটি জীবও অনাহারে থাকবে না, অভাবে থাকবে না। আমি সেই চেষ্টাই করে চলেছি। আমি রাজনীতিও করছি না, গদির দিকেও হাত বাড়াচ্ছি না। অনেকে ভুল করে আমার কথাবার্তায় মনে করে যে আমি বুঝি ধর্মনীতির অন্তরালে রাজনীতি কিছু করছি, কিন্তু কথাটি সর্বৈব মিথ্যা। আগেই বলেছিলাম, ধর্ম কথাটির অর্থই ধরে রাখা। যা ধারণ করে আছে তাই তো ধর্ম। এখন এই জীব জগৎকে কি ধারণ করে আছে সেটা বিশ্লেষণ করে দেখো। জীব ও জগৎ উভয়কেই ধারণ করে আছে পঞ্চভূত, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, তারপর খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, তারপর আসছে সমাজ, সভ্যতা, সংস্কৃতি, তারপরেও পরের কথাই হচ্ছে শাসন, পরিচালনা, পরিকল্পনা। সুতরাং এই সবই ধর্মের পর্যায়ে পড়ছে। তোমরা শুধুই এর মধ্যে রাজনীতির কথা শুনতে পেলে আমার বলার কিছু নেই। যেহেতু আজকের দিনের তথাকথিত ধর্ম কোনো কিছুকেই ধরে রাখতে পারছি না, তাই সেটা ধর্মের পর্যায়েও পড়ছি না, দুর্নীতির পর্যায়ে পড়ছে। আজকের ধর্মে দুর্নীতি ঢুকেছে, সেই দুর্নীতিকে সরাতে হবে সমবেত প্রচেষ্টায়। আমরা সেই প্রচেষ্টাই করছি। এখানকার শাস্ত্রে বা ধর্মে একখায় ব্যাখ্যায় যেসব কথাবার্তা রয়েছে সেসব কথা তো আমি বলি না, কারণ ওগুলো গল্প কথা বা কল্পনার মতো ভিতরেই পড়ে আছে প্রমাণ অভাবে। কোনো রকম মুখরোচক বা শ্রুতিমধুর বাক্য আমি বলি না। এক ধরনের লোক আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো উদাহরণ দেখিয়ে সরল জনগণকে ভুলিয়ে রাখছে আর তাদের সহজ সরল মনের সুযোগ নিয়ে নিজের কার্যসিদ্ধি করে নিচ্ছে। এরকম ছল চাতুরি আমি পছন্দ করি না। যেসব কথার যুক্তি নেই, প্রমাণ নেই, সেসব কথা বলার কী প্রয়োজন?
আমি চাই গঠনমূলক কথা, গঠনমূলক কাজ। আমি সুরের কথা বলি, সেটা সর্ববাদী সম্মত। সহজ সরল ব্যক্তিরা সহজ মনে যেটা গ্রহণ করবে আমি তাই বলতে ভালোবাসি। দুর্বোধ্য কথা বলে নিজের পাণ্ডিত্য জাহির করে সাময়িক বাহাদুরি পাওয়া যেতে পারে, তবে সেটা সমাজের গণমানুষের পক্ষে হিতকর নয়। দুর্বোধ্য কথা বলতে আমি মোটেই ইচ্ছা করি না। এই সব কথা আমি নিজেও বলি না, অন্য কেউ বললেও বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ জানাই। আর প্রতিবাদের কথা শুনলেই সবাই মনে করে আমি রাজনীতি করছি। কেন? প্রতিবাদটা কি শুধু রাজনীতির ক্ষেত্রে সীমাবদ্ধ? ভদ্রলোক বলছেন, বর্তমান রাজনীতি সম্বন্ধে জানতে আমাদের বড় ইচ্ছা। আপনি কিন্তু এ ব্যাপারে প্রায় নীরব হয়েই রইলেন, কিছুই বললেন না। ঠাকুর বলছেন, কেন? আগেই তো বললাম আমি এ ব্যাপারে বিশেষ কিছুই বলবো না। তবে চারিদিকে যে পরিস্থিতি চলছে তাতে এটুকু মনে রেখো, জনগণ এতদিন আতুর ঘরে ছিল কি না জানি না, এবার কিন্তু তাদের চোখ ফুটেছে। জনগণকে ফাঁকি দিয়ে কেউ আর বেশি দিন রাজত্ব করতে পারবে না। তাদের ফাঁকি দিলে ফাঁকে পড়বে। জনগণ এবার সাবধান হয়ে যাচ্ছে, তারা সব কিছু বুঝে নিচ্ছে এবং সব কিছু অন্যায়ের প্রতিকার তারাই করবে, দেখে নিও। এখন রাজনীতির টার্নটা কিন্তু সেইভাবেই নিচ্ছে। তারা অনেক দিন থেকেই আঘাত সহ্য করছে, নির্যাতনের পর নির্যাতন ভোগ করে চলেছে। সুতরাং এবার তারা সচেতন হয়ে গেছে। এখন থেকে জনগণের হাতে ঘুরে ঘুরে সব যাচ্ছে। তারা এতদিন পর্যন্ত অনেক ফাঁকে পড়েছে, অনেক ফাঁকির খেলা দেখেছে। এটুকু শুধু মনে রেখো, এখন রাজনীতির ভাগ্যাকাশে পরিবর্তন চলছে, ক্রমশ পরিবর্তন চলতে থাকবে। আমার একটি কথা, শেষবেলার কথা আমি বলবো, যত রাজনীতি খেলাই চলুক না কেন, যতদিন পর্যন্ত না মহাকাশে সেই মহানীতি বেদের সাম্যনীতি প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত সর্বক্ষেত্রেই উলটপালট চলতে থাকবে। এটুকু শুধু আমি বলতে পারি। বেদের সাম্যনীতি, প্রকৃতির সাম্যনীতি সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিভিন্ন দলে থাকবে দলাদলি, মতে থাকবে সংকীর্ণতা, আর পদে থাকবে লোভ। দেশপ্রীতির অভাব সেখানে বারবার ঝঞ্ঝাট এসে ঘিরে ধরবেই, সেখানে ঝঞ্ঝাট পোহাতেই হবে। আমার এক্সরে যন্ত্র ফিট করলে প্রায় সবার মধ্যেই এই গলদগুলো দেখতে পাচ্ছি। শুধু ঝঞ্ঝাট নয়, ক্রমে ক্রমে সবাই ছন্নছাড়া হয়ে যাবে। নিজেদের মধ্যে বিবাদ বিচ্ছেদ তো থাকবেই, এবং নিজেরা নিজেদের দল নিয়ে, পদ নিয়ে, ভাগ নিয়ে মারামারি করতে করতে আস্তে আস্তে সবাই সরে যাবে। আবার নতুন করে নতুন দলের হাতে ক্ষমতা চলে যাবে। এখন পরিস্থিতি যা চলছে তাতে ক্ষমতা হস্তগত করা ছাড়া হানাহানি, মারামারি, কাটাকাটি তো থাকবেই, এমনকি নানা রকম অবস্থায় ভুলভ্রান্তির সৃষ্টি হবে। এইভাবে পরিবর্তন হতে হতে ক্রমে ক্রমে সাম্যের সুর প্রতিষ্ঠিত হবে। তাতে থাকবে এক জাতি, এক সুর, এক নীতি। তখন আর কোনো দলাদলি থাকবে না, মত ও পদ নিয়ে কোনো মারামারি থাকবে না। সমস্ত দলাদলি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সকলে সাম্যের বন্দনা করবে। আমরা সেই শুভ দিনের প্রতীক্ষায় আছি। আজকের দিনের সবচেয়ে দুঃখের কথা কি জানো? কাউকে যখন রাজনীতির আসন থেকে সরিয়ে দেওয়া হলো, তখন তার প্রাণপণ প্রচেষ্টা হলো, তার ধ্যান জ্ঞান হলো কিভাবে আরেকজনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। এতে যে দেশের ক্ষতি হতে পারে সে বিষয়ে কিন্তু ভাবনা নেই। ক্ষতি করবে সেটাই তখন বড় কথা। এর জন্য বিদেশের কাছে আমাদের অনেক হেয় প্রতিপন্ন হতে হবে। তাই জনগণ সব হুঁশিয়ার হও। জনগণের আজ সজাগ হওয়া দরকার। রাজনীতির ডামাডোলে আর যেন হাবুডুবু খেতে না হয়। এবার সজাগ হও। মোকাবিলাকারীগণ শুনো, চুপ করে আছো কেন? দর্শক হয়ে আর কতদিন থাকবে? এবার একটু মাঠে নামো। ভদ্রলোক বলছেন, জনগণ এখন কি করবে? ঠাকুর বলছেন, তুমি তো শুধু উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করেই চলেছ। জনগণ এখন কি করবে? এই প্রসঙ্গে দেশের একটি ঘটনা মনে পড়ছে। দেশে থাকাকালীন এক বাড়িতে যাত্রা শুনতে গিয়েছিলাম। বাড়ির বিরাট উঠোনে প্রায় 2-3 হাজার লোক যাত্রা দেখতে সমবেত হয়েছে। মন দিয়ে সবাই যাত্রা দেখছি। হঠাৎ চিৎকার শুনি, চোর চোর। এখন হয়েছে কি, সবাই যাত্রা দেখায় ব্যস্ত তো। এই সুযোগে একটা চোর শীত কেটে বাড়িতে ঢুকে পড়েছে। কে যেন দেখে ফেলেছে আর চিৎকার করে উঠেছে চোর চোর বলে। তাই না শুনে সমস্ত দর্শকবৃন্দ লাঠি সোটা ইট নিয়ে দাঁড়িয়ে গেল চোরকে শায়েস্তা করতে। যাত্রা দেখে তো মাথায় উঠে গেল সবার।
এখন চোর চোর তো ঘরে, সে তো আর বেরোয় না। শেষ পর্যন্ত দরজা ভেঙে চোরকে বার করে নিয়ে আসা হলো। তারপর শুরু হলো মার, হাঁটুরে মার যাকে বলে। সবাই মিলে একটি করে কিল দিলেও চোরের অবস্থাটা কি হয় চিন্তা করো। সে কি আর কোনোদিনও সাহস করে চুরি করতে আসতে পারবে? ভেবে দেখো। চোরের নাম শুনেই কিন্তু দর্শকবৃন্দ সকলে লাঠি ধরে দাঁড়িয়ে গিয়েছিল। কাউকে আর বলতে হয়নি লাঠি ধরো। শয়তান দমনেও এইভাবে লাঠি ধরা দরকার। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ঢুকে পড়েছে। সুতরাং দর্শকবৃন্দের এখন কি করা উচিত বুঝে নাও। দুর্নীতি করা এবং অন্যান্যদের অভাবের সুযোগ নিয়ে দুর্নীতির পথে নেমে যাওয়াই এদের কাজ। সুতরাং বুঝতেই তো পারছো, দুর্নীতির হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে যা করা দরকার তোমরা তাই করবে। সেখানে লাঠি ধরো মুখে একথা বলতে হবে কেন? আজ সমাজের বুকে বসে যারা নির্বিচারে অত্যাচার, অবিচার, নির্যাতন, শোষণ করে চলেছে, সেই সব দানবদের বিনাশ করার জন্য দেশের ভাই বোনেদের কী করা উচিত সেটা কি এখনও বলে দিতে হবে? যেভাবে কাজ করলে ভালো হয় তোমরা তাই বুঝে করবে। প্রথম পর্ব এ পর্যন্ত। রামনারায়ণ।